হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। এর পাশাপাশি বলবো, তোমরা আমাদের সঙ্গে যারা ডিজিটালি যুক্ত থেকে পড়াশোনা করতে চাইছো একদম ভার্চুয়াল মিডিয়ামে, তাদের জন্য অবশ্যই করে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানে তোমরা যুক্ত থাকতে পারো। সেখানে যেমন আমাদের পেড ব্যাচ পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন ফ্রি অফ কস্ট আপকামিং এক্সাম উপলক্ষে যে সমস্ত মক টেস্টগুলো রয়েছে সেগুলোকে তোমরা ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে। তার জন্য অবশ্যই করে তোমরা ডিজিটাল পড়াশোনা একাডেমি যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে যুক্ত থাকতে পারো। আমাদের এই মুহূর্তে ইউটিউবে যে সমস্ত ক্লাস চলছে তার মধ্যে গুরুত্বপূর্ণভাবে যে ক্লাসটা এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে টপ 1000 জেনারেল সায়েন্স এমসিকিউ ক্লাস, যেটা আমরা গত 2 তারিখ থেকে শুরু করেছি। তো এই ক্লাসটা নিয়মিতভাবে হতে থাকবে। যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলেই সেটা করানো সম্ভব হবে। এর পাশাপাশি আমাদের বিজ্ঞানের সাফল্য যে ব্যাচ রয়েছে সেখানে এটা দেখবে অলরেডি একটা প্লেলিস্ট করা আছে, সেখানে বায়োলজি, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছুর ওপর। তো যাদের প্রয়োজন আছে তারা সেখান থেকে কিন্তু থিওরি ক্লাসটা করতে পারো, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ইউটিউবে করিয়ে দেওয়া রয়েছে। তো আজকে আমাদের টপ 1000 জেনারেল সায়েন্স এমসিকিউ ক্লাসের আজকে আমাদের দ্বিতীয় পার্ট হতে চলেছে। তো দ্বিতীয় পার্টের প্রথম কোশ্চেন তোমার জন্য স্ক্রিনে। আশা করব সকলে তোমরা সঠিক উত্তর ঠিক মতন ভালোভাবে করতে পারবে। চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোন অংশটি সূর্যালোক শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে? তাহলে সূর্যালোক শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে কোন অংশটা জানতে চেয়েছে। সকলে উত্তর করো। আচ্ছা, উত্তর করেছে জাহাঙ্গীর, উত্তর করেছে পবিত্র, উত্তর করেছে জাহাঙ্গীর বলছে অপশন ডি, পবিত্র বলছে অপশন সি, সোনু বলছে অপশন সি, প্রীতম বলছে অপশন ডি, সুজাতা বলছে অপশন সি, রয়্যাল বলছে অপশন সি, শ্যাম বলছে অপশন সি, সৌরভ সরকার বলছে অপশন ডি। দেখো, যারা যারা অপশন ডি অ্যান্সার করেছো তাদের উত্তরটা ঠিক আছে, তাদের উত্তরটা ঠিক আছে। ঠিক আছে, কেন অপশন ডি উত্তর ঠিক আর অপশন সি উত্তরটা কেন ভুল তার কারণ হচ্ছে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে পড়ো। বলছে নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি সূর্যালোক শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে? তৈরি করে বলিনি, তৈরি করতে পারে, হতে পারে, করতে পারে। এই টার্মিনোলজিটাকে ভালো করে দেখো, করতে পারে, হতে পারে, এই বিষয়টা যেটা তোমার এখানে বলেছে যে শোষণ করতে পারে, তাহলে শোষণ করে খাদ্য তৈরি করতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেটা তোমার বৃতিও করতে পারে, কাণ্ডও করতে পারে, পাতাও করতে পারে, মূলও করতে পারে, দলমণ্ডলও করতে পারে, সকলেই করতে পারে। পাতা তো করতে পারেই, কারণ পাতা সবুজ হয় সেই জন্য করতে পারে। যে সমস্ত উদ্ভিদের কাণ্ড সবুজ রঙের হয় তারা করতে পারে, ফুলের বৃতি সবুজ রঙের হয় তারা করতে পারে, দলমণ্ডল যেগুলো সবুজ রঙের হয় সেগুলো কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। তাই জন্যে আমাদের উত্তর যেটা নেব সেটা সবকটিকেই নেব। যদি বলতো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, মানে খাদ্য তৈরি করে যখন বলছো তখন 100% প্রত্যেকটা উদ্ভিদেই হবে, সেটা কিন্তু তখন পাতা হতো। কিন্তু করতে পারে সেটা 100% হতে পারে, আংশিক করলেও করতে পারে। তাই জন্য এটা আমাদের উত্তর হিসাবে অপশন ডি কে আমরা বেছে নেব। তো আমরা এখানে দেখে নিই। দেখো, এটা এখানে বলে দেওয়া আছে যে দেখো, মূল কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে করতে পারে, কাণ্ড কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে করতে পারে, বৃতি কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে এবং দলমণ্ডল কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে করতে পারে, সেটার ইনফরমেশন ছোট্ট করে তোমাদের দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিলে, নোট করে নিলে। তাছাড়া আমাদের বিজ্ঞানের সাফল্য যে ইউটিউবে ক্লাস করানো হয়েছে তার মধ্যেও দেখবে এই নোটসটা করানো আছে। তো সেই হিসাবে তোমরা করে নেবে, দেন তাহলেই তোমাদের কাছে হয়ে যাবে। তো যারা যারা ক্লাস করছো সকলকে বলবো অবশ্যই করে কিন্তু লাইকটা করবে এবং প্রচুর করে শেয়ার করবে, যাতে আরো অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। চলো পরবর্তী 2 নম্বর কোশ্চেন। ভালো করে কোশ্চেন পড়ে উত্তর করো। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, ল্যাঙ্গুয়েজ না বুঝলে কিন্তু উত্তর করা কষ্টকর হয়ে যাবে। কি বলছে, সূর্যের আলো আমাদের ত্বকে লাগানোর ফলে কোন ভিটামিন তৈরি হয় যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে?
কি হবে উত্তর? জাহাঙ্গীর বলছে অপশন বি, সৌরভ বলছে অপশন বি, রয়্যাল বলছে অপশন বি, প্রীতম বলছে অপশন বি, সুজাতা বলছে অপশন বি, শ্যাম বলছে অপশন বি, রাজেশ বলছে অপশন বি, সোনু বলছে অপশন বি। যারা যারা অপশন বি ভিটামিন ডি বলছো, একদমই তোমাদের উত্তর সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। অসীম বলছে অপশন বি। অবশ্যই যারা যারা অপশন বি বলেছো প্রত্যেকের উত্তর কিন্তু একদম ঠিক হয়েছে। আচ্ছা, সন্দীপ অ্যান্সার করলে সন্দীপের উত্তরও ঠিক, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো এই ভিটামিন ডি এটা কিন্তু সূর্য থেকে আসা যে ইউভি রশ্মি আছে, সেই ইউভি রশ্মির মধ্যে ইউভি বি অনেকগুলো হয়, তার মধ্যে ইউভি বি একটা যে রশ্মি আছে তার ভাগ। সেই ইউভি বি এই রশ্মিটা আমাদের ত্বকের মধ্যে এসে পড়ে এবং এটা আমাদের ত্বকে যখন লাগে তখন আমাদের ত্বকের মধ্যে যে ভিটামিন ডি সিনথেসিস করার অর্থাৎ তৈরি করার যে প্রক্রিয়া আছে সেটা স্টার্ট হয়ে যায় এবং এখানে একটা প্রি ভিটামিন ডি3 যেটা এই ভিটামিন ডি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার ফলে আমাদের দেহে কি হয়, এই ভিটামিনটার সংশ্লেষ হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। এছাড়া ভিটামিন ডির আরো অন্যান্য যে সমস্ত উৎস আছে সেগুলোকে একটু মনে রাখবে, যেমন বাঁধাকপি, দুধ, মাখন, কড, অলিভ তেল, ডিম, এগুলো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স যেটার মাধ্যমে সব থেকে বেশি পরিমাণে কার্যকর হয় সেটা হচ্ছে মানুষের ত্বকে সূর্যরশ্মি পড়ার ফলে। ভিটামিন ডির রাসায়নিক নাম সেটাকে মনে রাখবে, ক্যালসিফেরল। এই যে ক্যালসিফেরল নাম থেকেই বুঝতে পারছো যে ভিটামিন ডি ক্যালসিয়ামের সঙ্গে একটা বিরাট সম্পর্কযুক্ত বিষয় আছে। তো এই ভিটামিন ডি কি করে, ভিটামিন ডি আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে, ক্ষুদ্রান্তে সাধারণত এই সমস্ত আয়নগুলোর শোষণের প্রক্রিয়াটা হয়। তো এই ক্ষুদ্রান্ত থেকে কি করে, ভিটামিন ডির থাকার ফলে ওই ক্ষুদ্রান্ত থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের শোষণ হয়, যেটা আমাদের দেহের মধ্যে চলে আসে এবং আমাদের দেহের হাড়গোড়কে মজবুত করার কাজটা করতে পারে। তাহলে ভিটামিন ডি কোথা থেকে শোষণ করে সেটা কিন্তু মনে রাখবে, ক্ষুদ্রান্ত থেকে কিন্তু ক্যালসিয়ামের শোষণটা হয়। এছাড়া এর কাজ কি আছে, মানুষের দেহে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণে সাহায্য করে। এর অভাব থাকলে শিশুদের রিকেট রোগ হয়, তারপর অস্টিওম্যালেসিয়া হয় এবং দাঁতের গঠন ব্যাহত হতে পারে এবং অস্টিওপোরোসিস এই রোগটাও হয়, যেটা এখন হামেশাই আমরা দেখতে পাই, হাড় ক্ষয়ে যাওয়ার যে রোগটা বা সমস্যাটা দেখা দেয়। সেক্ষেত্রে দেখবে ডাক্তার যে প্রেসক্রাইব করছে সেখানে ক্যালসিয়াম যে সমস্ত মেডিসিন আছে সেগুলো দেয়, অনেক ক্ষেত্রে ডি3 বা ডিকম্পোজিশনের উপর, ভিটামিন ডি কম্পোজিশনের উপর ওষুধ দেয় যাতে করে ক্যালসিয়ামের শোষণটা বৃদ্ধি পায়। অল্প বয়সে হলে সাধারণত ভিটামিন ডি দিয়ে চালায়, কারণ সেখানে ক্যালসিয়ামের শোষণ প্রক্রিয়াটাকে চালানো যেতে পারে, কিন্তু বয়স হয়ে গেলে পারে তখন সাপ্লিমেন্টারি হিসেবে ক্যালসিয়াম ট্যাবলেটই দেওয়া হয় তাদের ক্ষেত্রে। তো চলো আমরা এগিয়ে যাই পরবর্তী কোশ্চেন, আশা করব সঠিক উত্তর সকলের কাছ থেকে পাবো। বলো পরবর্তী কোশ্চেন কি বলছে। বলছে মানবদেহে লোহিত রক্ত কণিকার প্রধান কাজ কোনটি, তোমার কাছে জানতে চেয়েছে। অসীম চ্যাপ্টার ওয়াইজ অলরেডি ক্লাস করানো রয়েছে বিজ্ঞানের সাফল্য ব্যাচে, সেগুলোকে করতে থাকো, আশা করি সেখান থেকে উপকার পাবে। আমি আপাতত ইম্পর্টেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলোকে সলভ করানোর কাজটা করি, সেটা বরঞ্চ বেশি উপকার হবে। অলরেডি থিওরি ক্লাস করানো আছে, সেই ক্লাসগুলো করো, তাতেও তোমার কাজ হয়ে যাবে। রাজেশ বলছে অপশন সি, রয়্যাল বলছে অপশন সি, সুজাতা বলছে অপশন সি, জাহাঙ্গীর বলছে অপশন সি, সৌরভ বলছে অপশন সি, অসীম বলছে অপশন সি, অরিন্দম বলছে অপশন এ, প্রীতম বলছে অপশন বি। বলছে মানব দেহের লোহিত রক্তকণিকার প্রধান কাজ কোনটি, লোহিত রক্তকণিকার প্রধান কাজ জানতে চেয়েছে। সেটা হচ্ছে রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা। এটা তো শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। একটা জিনিস মাথায় রাখবে, এই যে প্রধান শব্দটা দিয়ে দিয়েছে তার মানে তোমাকে প্রধান কাজটাই বলতে হবে। বিদ্যুৎ গুড মর্নিং না, গুড নুন হয়ে গেছে। অবশ্য গুড মর্নিং তুমি বলতেই পারো, সেটা জানো তুমি কেন কনসেপ্ট আছে। তো প্রধান কাজ আমাকে জানতে চেয়েছে, কিন্তু তাই সাপ্লিমেন্টারি কাজ দিলে হবে না। তো রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা এটা হবে না। রক্ত জমাট বাঁধতে সাহায্য করা অনুচক্রিকার কাজ, এটাও হচ্ছে না। দেহের বিভিন্ন কলাকোষে অক্সিজেন পরিবহন করা, এটাই হচ্ছে লোহিত রক্তকণিকার প্রধান কাজ। তাই অপশন সি আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হবে। সবসময় দেখবে এই যে প্রধান, যদি লোহিত রক্তকণিকার কাজ কোনটা বলতো তাহলে অনেক কিছু হতে পারতো, ঠিক আছে, কিন্তু এখানে প্রধান কাজের কথা বলেছে, তো সেটাকে কিন্তু মাথায় রেখে সঠিক উত্তরটা ওইভাবে বেছে করতে হবে।
নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন, ভালো করে কোশ্চেন পড়বে, পড়ে উত্তর করবে। আচ্ছা, পরবর্তীকালে উত্তর করেছিল বিদ্যুৎ, উত্তর করেছিল দেভার্গ, উত্তর করেছিল তাপস, উত্তর করেছিল এবং তপন উত্তর করেছিল, প্রত্যেকে বলেছিল অপশন সি। একদমই। চলো 4 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে বলো চট করে। আচ্ছা, রয়্যাল বলছে অপশন সি, সৌরভ বলছে অপশন সি, অরিন্দম অপশন সি, প্রীতম অপশন সি, অসীম বলছে, রাজেশ বলছে, দেভার্গ বলছে, বিদ্যুৎ বলছে, সোনু বলেছে, সুজাতা বলেছে, তপন বলেছে, বিদ্যুৎ বলছে, হ্যাঁ সবাই বলছে অপশন সি, স্যাম বলছে অপশন সি কিডনি। আচ্ছা, জাহাঙ্গীর বলছে সি এবং ডি এর মধ্যে কনফিউশন হয়েছে। ওকে, আচ্ছা দিবেন্দু বলছে অপশন সি, তাপস বলছে অপশন সি। হ্যাঁ, নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটি রক্তের মধ্যে উপস্থিত বিভিন্ন বর্জ্য পদার্থ পরিষ্কার করে দেহ থেকে বের করে দেয়? ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যখন তোমাকে বর্জ্য পদার্থের কথা বলবে, বর্জ্য পদার্থের কথা বলবে, নর্মালি বর্জ্য পদার্থের কথা বললে সেটা কিন্তু কিডনি হবে, কিডনি হবে। যদি তোমাকে গ্যাসের কথা বলতো, গ্যাসের কথা বলতো, তাহলে পারে সেটা হতো ফুসফুস। গ্যাসের কথা যদি বলতো তাহলে হতো ফুসফুস। কারণ আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের দূষিত রক্ত মানে কি, সেখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যেটা আমাদের কোথায় যাচ্ছে, হৃৎপিণ্ডে যাচ্ছে। হৃৎপিণ্ড থেকে সেগুলো চলে যাচ্ছে ফুসফুসে, ফুসফুসে যাওয়ার পর কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো গিয়ে পৌঁছচ্ছে আমাদের অ্যালভিওলাইতে। সেই অ্যালভিওলাই থেকে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ফুসফুসের বায়ুর মধ্যে চলে যাচ্ছে, আর ফুসফুসের বায়ুর মধ্যে থাকা যে অক্সিজেন সেগুলো চলে আসছে ওই বায়ুথলির রক্তজালিকার মাধ্যমে রক্তের মধ্যে। এই যে ফুসফুসের মধ্যে যে প্রক্রিয়াটা ঘটে সেটা কিন্তু ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া, এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই ফুসফুসের মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান হয় রক্ত থেকে ফুসফুসের বায়ুর মধ্যে। সেটা প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তো এই ব্যাপন প্রক্রিয়ায় এটা হয়, সেটা ফুসফুসের মধ্যে সংগঠিত হয়। আর কিডনির মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কি, বিভিন্ন বর্জ্য পদার্থ, বিশেষ করে আমাদের দেহে বিপাকীয় কার্যের ফলে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়, যেমন অ্যামোনিয়া উৎপন্ন হয়, ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, এই জাতীয় যে সমস্ত বর্জ্য পদার্থগুলো, এইগুলো কি হয় আমাদের কিডনির মধ্যে চলে যায়। সেখানে রক্ত যাওয়ার পর সেখানে রক্তের কিন্তু ফিল্ট্রেশন হয়। রক্তকে ছেঁকনি দিয়ে যেমন ভাবে চা ছাকা হয় সকালবেলা, ঠিক ওইরকম ভাবে সেটাকে ছাকা হয়। ছেঁকে আমরা সেখান থেকে যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল সেগুলোকে বের করে দেওয়া হয়। আর যে রক্তটা পিউরিফাই হয়ে গেল, ছেঁকে বেরিয়ে গেল, সেই রক্তটা আবার আমাদের দেহের ব্লাড সিস্টেমের মধ্যে, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে চলে আসে। আর ওই যেগুলো রক্ত থেকে ছেঁকে বের করে নেওয়া হলো সেই পদার্থগুলো জলের সঙ্গে মিশে আমাদের দেহ থেকে মূত্র আকারে বাইরে বেরিয়ে যায়। তো এই কাজটা কিডনি করে। তাই বর্জ্য পদার্থ যখন বলবে তখন তুমি কিডনি করবে, আর যখন তোমাকে গ্যাসীয় পদার্থের কথা বলবে তখন উত্তরটা ফুসফুস হবে। সেই জন্য আমাদের উত্তর হচ্ছে অপশন সি, কিডনি। যকৃতের মধ্যেও কিন্তু কিছুটা পিউরিফিকেশনের কাজ হয়। অনেক সময় অপশানে দেখা গেল কিডনি দিইনি, পিউরিফিকেশনের কাজ হচ্ছে কোথায় বলে দিল, দিয়ে অপশানে দেখছো কিডনি বলে দিইনি, তখন কিন্তু যকৃতকে উৎকোণ নেবে। কারণ যকৃত হচ্ছে আমাদের দেহের ল্যাবরেটরি বলতে পারো, আমাদের দেহের ল্যাবরেটরি। যেমন আমাদের কোনো সমস্যা হলে আমরা কি হয়, ল্যাবে সেটাকে টেস্ট করতে পাঠাই, তেমন যকৃতের কিন্তু ওখানে ল্যাবের মতন কাজ করে। ওখানে সমস্ত কিছুকে ওরা টেস্ট করে দেখে কোনটা ঠিক কোনটা ভুল, সেই কাজটা ওই যকৃৎ করে। যেগুলো খারাপ মেটেরিয়াল সেগুলোকে কিডনিতে পাঠিয়ে দেয় পিউরিফিকেশনের জন্য, আর যেগুলোকে ও ঠিক করতে পারে মোটামুটি ও সেগুলোকে ঠিক করে দেয়। এই জন্য আমাদের দেহে নর্মালি দেখবে যারা বিষ টিস খায় বা ওই ধরনের খারাপ মেটেরিয়ালস যারা খাচ্ছে, যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল খায়, তাদের ক্ষেত্রে প্রথমে এফেক্টেড হয় কিন্তু কিডনি, দেন তারপর কিন্তু কিডনি আর যকৃৎ, লিভার, এই দুটো কিন্তু সব থেকে বেশি এফেক্টেড হয়, কারণ ওই খারাপ জিনিসগুলো খাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো আমরা এগিয়ে যাই পরবর্তী 5 নম্বর কোশ্চেনে। এখানে 5 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে এই চার্টটা দেওয়া আছে, একটু ভালো করে চার্টটাকে স্টাডি করে রাখবে, কারণ এখানে বিভিন্ন যে সমস্ত
প্রাণীরা রয়েছে তাদের রেচন অঙ্গ কোনগুলো সেগুলোর একটা চার্ট দেওয়া আছে, সেটাকে তোমরা রেডি রাখবে, কারণ ডাইরেক্ট কোশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করে। চলো 5 নম্বর কোশ্চেন তোমার কাছে। শুভঙ্কর বলছে গুড মর্নিং, স্মৃতির দর্পণ বলছে গুড মর্নিং। ওকে, সবাইকে গুড মর্নিং, গুড নুন সবকিছু। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অযৌন জননের উদাহরণ নয়? কি হবে উত্তর? ভালো করে স্টাডি করো অপশনগুলো, তারপর উত্তর করবে। এগুলোই কিন্তু পরীক্ষার সময় খুব অল্প সময় উত্তর করতে গিয়ে ভুল হয়ে যায়। সৌরভ বলছে অপশন বি, জাহাঙ্গীর বলছে অপশন বি, রয়্যাল বলছে অপশন বি, রাজেশ বলছে অপশন বি, বিষ্ণু বলছে অপশন বি, অভিজিৎ বলছে অপশন বি, সুজাতা বলছে অপশন বি, প্রীতম বলছে অপশন ডি। আচ্ছা, দেভার্গ বলছে অপশন বি মানুষের গর্ভধারণ, বিদ্যুৎ বলছে অপশন বি, সোনু বলছে অপশন বি, শুভঙ্কর বলছে অপশন বি। একদমই, যারা যারা অপশন বি অ্যান্সার করেছো তাদের উত্তরটাই ঠিক। দেখো, হাইড্রার ব্রাডিং যেটাকে বলা হচ্ছে বা কোরকোদ্গম যেটাকে বলা হয়, সেই কোরকোদ্গম যে পদ্ধতিটা, আচ্ছা স্যাম বলছে অপশন সি, কোরকোদ্গম পদ্ধতি সেটা কিন্তু ওয়ান টাইপ অফ অযৌন জনন, সেটা কিন্তু অযৌন জননের উদাহরণ। নেক্সট হচ্ছে কি, ছত্রাকের কোষ বিভাজন, অর্থাৎ ছত্রাকের কোষগুলো বিভাজিত হয়ে যায়, সেটা কি হয়? সেটা হচ্ছে একটা অযৌন জনন প্রক্রিয়াতেই সেটা কিন্তু সম্পন্ন হয়, কারণ ওটা কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, সেখান থেকে নতুন একটা অপত্য কোষ থেকে আরেকটা নতুন ছত্রাক তৈরি হয়ে যায়, তাহলে সেটা কি অযৌন জননের একটা উদাহরণ। কিন্তু মানুষের গর্ভধারণ, সেখানে কিন্তু প্যারেন্টাল যদি দেখো, সেখানে একটা প্যারেন্ট উপস্থিত থাকে না, সেখানে দুটো প্যারেন্টের উপস্থিত থাকতে হয়, মানে একটা মেল লাগে একটা ফিমেল লাগে, তাদের মিলনের ফলে তৈরি হয় নতুন অপত্য জীব, তাই জন্য সেটা হচ্ছে একটা যৌন জননের প্রক্রিয়া। কিন্তু যখন অযৌন জনন হচ্ছে, সেখানে দুটো জীবের প্রয়োজন হয় না, একটা জীব থাকলেই হয়, সেই জীবটা কোনো অঙ্গ কেটে গিয়ে বা কোনো অংশ ভেঙে গিয়ে ছিঁড়ে গিয়ে খণ্ডে খণ্ড হয়ে গিয়ে বিভিন্ন রকম পদ্ধতি আছে ডিটেলসে, সেগুলো হয়ে সেখান থেকে নতুন অপত্য জীব তৈরি হয়। সেই জন্য আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা অপশন বি, মানুষের গর্ভধারণ। নেক্সট আমরা চলে গেলাম 6 নম্বর কোশ্চেনে। আচ্ছা 6 তারিখ, হ্যাঁ 6 তারিখে তো রেজাল্ট দিচ্ছে তোমাদের টেকনিশিয়ানের। গ্রুপ ডিতে আইটিআই থাকবে, এখন তো বলেছে আইটিআই থাকবে না, তা নিয়ে কেস টেস হবে শুনছি অনেক কিছু, দেখা যাক কি আসতে চলেছে। প্রথমত তো বলেছে আমাদের যেটা, সেটা তো মানে মাধ্যমিক পাস হলেই হবে, সেখানে আইটিআই এর কোনো প্রয়োজনীয়তা নেই বলে দিয়েছে। এখন দেখা যাক সেটা আবার আন্দোলন টান্দোলন হবে, তার ফলে কি হয়। চলো, 6 এর উত্তর তপন বলছে অপশন এ, বিষ্ণু বলছে অপশন ডি, রয়্যাল বলছে অপশন ডি, অরিন্দম বলছে অপশন ডি, শুভঙ্কর বলছে অপশন সি, সৌরভ বলছে ডি। হাইড্রা দিয়ে কোশ্চেন ছিল আমার শিফটে, আচ্ছা। দেভার্গ বলছে নিউক্লিক অ্যাসিড। বলছে কোষ ঝিল্লি প্রধানত ড্যাশ দ্বারা তৈরি, যা একটি দ্বিস্তর গঠন তৈরি করে কোষকে পৃথক রাখে। কোশ্চেনটা ভালো করে পড়ো। বলছে কোষ ঝিল্লি প্রধানত ড্যাশ দ্বারা তৈরি, একটি দ্বিস্তর গঠন তৈরি করে, যা কোষকে পৃথক রাখে। তোমাদের মাথায় ডি আসছে কি করে, নিউক্লিক অ্যাসিডের কথা তোমাদের মাথায় আসছে কি করে আমি জানি না। কোষ ঝিল্লি মানে কোষ পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তার সঙ্গে নিউক্লিক অ্যাসিডের কোনো সম্পর্ক নেই, যে কোষ ঝিল্লি নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি না। কোষ ঝিল্লি হচ্ছে, প্রথম কথা নিউক্লিক অ্যাসিড তো হবেই না, নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হয় ডিএনএ আরএনএ এগুলো, তো ওখানে গল্পের সঙ্গে তো এখানে কোনো সেই গল্পটা নেই। নেক্সট হচ্ছে শর্করা, প্রোটিন, ফসফোলিপিড। এবার অনেকে এখানে প্রোটিন অ্যান্সার করবে, কারণ অনেক জায়গার নোট আছে, আমাদের নোটেও আছে, প্রোটিন এবং লিপিড দিয়ে কোষ পর্দা তৈরি হয়, কিন্তু তোমাকে সেটাও প্রশ্ন করিনি। তোমাকে বলেছে কোষ ঝিল্লি প্রধানত ড্যাশ দ্বারা তৈরি, একটি দ্বিস্তর গঠন তৈরি করে। কি দিয়ে তৈরি দ্বিস্তর গঠন তৈরি করে, আমি স্ট্রাকচার দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি। এই যে কোষ ঝিল্লির দেখো দুটো স্তর আছে, এটা হচ্ছে দেখো এক্সট্রা সেলুলার মানে হচ্ছে বহিঃস্তর, আর এটা হচ্ছে অন্তঃস্তর। এই যে বহিঃস্তর এবং অন্তঃস্তর, এই যে দুটো স্তর তৈরি হয়েছে,
এই স্তরটা তৈরি হয়েছে তোমার ফসফোলিপিড দিয়ে। এই যে স্তর দুটো, এই যে একটা বহিঃস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর, এই দুটো স্তর, এই স্তরটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে। ঠিক আছে, তাই জন্যে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে ফসফোলিপিড, প্রোটিন হবে না। প্রোটিন এবং লিপিড দিয়ে হচ্ছে কম্পোজিশন, যেটা দিয়ে তৈরি হয় আমাদের কোষ ঝিল্লি, কিন্তু তোমাকে ওই যে দুটো স্তর গঠিত হয়েছে সেই কোষ স্তর দুটো কি দিয়ে তৈরি হয়েছে সেটা জানতে চেয়েছে, সেটা হচ্ছে ফসফোলিপিড দ্বারা তৈরি। সেই জন্য অপশন এ আমাদের উত্তর হবে। এটা সেল চ্যাপ্টারের কোশ্চেন ছিল, বুঝলে বিদ্যুৎ? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। বলো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গতিশক্তির উদাহরণ? সহজ কোশ্চেন। কি হবে উত্তর আমাদের? আচ্ছা, সোনু বলছে অপশন সি, প্রদীপ বলছে অপশন ডি, শুভঙ্কর বলছে অপশন ডি, রয়্যাল বলছে অপশন সি, সৌরভ বলছে অপশন সি, তপন বলছে অপশন ডি, পবিত্র বলছে অপশন ডি, বিদ্যুৎ বলছে অপশন ডি, অভিজিৎ বলছে অপশন সি, লক্ষ্মী বলছে অপশন সি, তাপস বলছে অপশন সি, সুজাতা বলছে অপশন ডি। কি বলছে? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গতিশক্তির উদাহরণ নয়? তাহলে গতিশক্তির উদাহরণ নয় কোনটি সেটা জানতে চেয়েছে প্রদীপ, বিষ্ণু দুজনাই বলছে অপশন ডি। তো গতিশক্তি মানে কি? যেখানে একটা বেগ থাকবে, কারণ গতিশক্তির যেটা ফর্মুলা কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ সেখানে বেগ থাকতে হবে। সেই বেগের জন্য বস্তু যে শক্তি অর্জন করে সেটাই হচ্ছে তার গতিশক্তি। কিন্তু এখানে দেখো, বাঁধে সঞ্চিত জল, সংকুচিত স্প্রিং, প্রসারিত রাবার ব্যান্ড, এর কোনোটার মধ্যেই তোমার কিন্তু কোনো বেগ নেই। স্প্রিংটা সংকুচিত করে রেখেছো, চেপে ধরে রেখেছো, কোনো বেগ নেই। রাবার ব্যান্ডটা প্রসারিত করে রেখেছো, ওখানে কোনো বেগ নেই। এবং তোমার বাঁধে সঞ্চিত জল সেটা এক জায়গায় স্টোর হয়ে স্থির অবস্থায় আছে, তাই এখানে কিন্তু কোনোটাই গতিশক্তি নয়, প্রত্যেকটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে mgh, যেটা কেবলমাত্র আকৃতি এবং অবস্থা পরিবর্তন এই দুটো জিনিসের ওপর নির্ভরশীল, এই দুটো জিনিসের ওপর নির্ভরশীল। তাই জন্য বাঁধের মধ্যে সঞ্চিত জল, সেটা সংকুচিত স্প্রিং এবং প্রসারিত রাবার ব্যান্ড, এদের প্রত্যেকের মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে স্থিতিশক্তি, যেটা হচ্ছে ইপি বা পোটেনশিয়াল এনার্জি mgh এর সঙ্গে সমান হয়। তাই জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলো 8 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? এটা তো আরো সোজা কোশ্চেন হয়ে গেছে। শুভঙ্কর বলছে অপশন সি, বিষ্ণু বলছে অপশন সি, সৌরভ বলছে অপশন বি, বিদ্যুৎ বলছে অপশন সি। নিম্নলিখিত শক্তির উৎসগুলির মধ্যে কোনটি অনবীকরণযোগ্য? আছে, প্রদীপ বলছে অনবীকরণ মানে কি, অবশ্যই বলবো। সুজাতা বলছে অপশন সি, অভিজিৎ বলছে অপশন সি। অনবীকরণযোগ্য শক্তি, দেখো নবীকরণ আর অনবীকরণ বিষয়টা বুঝতে হবে। নবীকরণ মানে কি? যে শক্তিটাকে শেষ হয়ে গেলে পরে আবার পাবে, ফুরিয়ে গেল আবার তুমি পাবে, সেটাকে বলা হয় নবীকরণ। আর যেটা একবার ফুরিয়ে গেলে আর তুমি পাবে না, যাকে তুমি আর রিকভার করতে পারবে না, সেটাকে বলা হয় অনবীকরণ। ঠিক আছে, তাহলে নবীকরণ আর অনবীকরণের ডিফারেন্স হচ্ছে এটা, যেটা ফুরিয়ে গেলে আর তুমি তুলতে পারবে না, নতুন করে আনতে পারবে না, সেটা হচ্ছে অনবীকরণযোগ্য। আর যেটা শেষ হয়ে গেলেও আবার তুমি পাবে, সেটাই হচ্ছে তোমার নবীকরণযোগ্য শক্তি। যেমন সৌরশক্তি, তুমি এখন সূর্যের তাপ আছে, তুমি সেটাকে ব্যবহার করলে, দেন সূর্যের তাপ চলে গেল, ওটা শেষ হয়ে গেল, আবার কালকে যখন সূর্য উঠবে তখন তুমি পাবে, অর্থাৎ নবীকরণ করা যাচ্ছে। বায়ু শক্তি, এখন প্রচন্ড জোরে বায়ু প্রবাহ হচ্ছে, সেটাকে তুমি কাজে লাগিয়ে দিলে, বায়ু মিলগুলোকে ঘুরিয়ে নিলে তোমার কাজ হবে, আবার বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেল, আবার কাল যখন বায়ু প্রবাহ হবে তখন তুমি পাবে। বায়োমাস, সেটাও তুমি
নবীকরণযোগ্য, কারণ বায়োমাস যে এনার্জিগুলো হয়, যে সমস্ত ওই গ্যাস ট্যাসগুলো হয় সেই জৈব পদার্থগুলো থেকে, সেগুলো যখন তখন আমরা তৈরি করে নিতে পারি। বাট কয়লা তৈরি করতে পারবো না, কারণ কয়লা তৈরি করার পদ্ধতিটা প্রচুর বছর সময় লাগে সেটা হতে। মানে আমাদের পৃথিবীতে এক সময় ওই সমস্ত সিচুয়েশন হয়েছিল, পৃথিবীর গাছপালা ওই সমস্ত কিছু মাটির তলায় চাপা পড়েছিল, পরে বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে, কেমিক্যাল প্রসেসের মাধ্যমে কয়লা তৈরি হয়েছে বহু বছর আগে, হাজার হাজার বছর আগে। তো এখন যদি তোমার কয়লা শেষ হয়ে যায়, তুমি এক্ষুনি কালকে সেই কয়লার যোগান করতে পারবে না, বা কয়েক বছরের মধ্যে তুমি যোগান করতে পারবে না। সেটা হতে গেলে পারে আবার ওই রকম একটা জিনিস ঘটতে হবে, মাটির তলায় সমস্ত গাছপালা জীবজন্তু চাপা পড়ে যেতে হবে, তারপর সেখান থেকে কয়েক হাজার বছর পর সেখান থেকে কয়লা তৈরি হবে। তো সেই জন্যে একে তুমি এখনই যদি শেষ হয়ে যায়, তুমি সেটাকে তৈরি করতে পারবে না, তাই এটা অনবীকরণযোগ্য। সেই জন্যে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, তারপরে হচ্ছে পেট্রোলিয়াম, এগুলো প্রত্যেকটাই কিন্তু অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, সকলে উত্তর করবে। আচ্ছা, শুভঙ্কর উত্তর করেছে অপশন বি বলছে, তপন বলছে অপশন বি, রয়্যাল বলছে অপশন বি, প্রীতম বলছে অপশন এ, শুভঙ্কর বলছে অপশন বি, অভিজিৎ বলছে অপশন বি, বিদ্যুৎ বলছে আর এইচ ফ্যাক্টর, আর এইচ জিন, দেবার্গ বলছে আর এইচ জিন, সুজাতা বলছে অপশন বি, শ্যাম বলছে অপশন এ, লক্ষ্মী বলছে অপশন বি। বলছে মানুষের রক্তের গ্রুপ নির্ধারিত হয় কিসের মাধ্যমে? মানুষের রক্তের গ্রুপ, অর্থাৎ আমাদের যে রক্তগুলো রয়েছে সেটা কি? এ গ্রুপের রক্ত হয়, বি গ্রুপের রক্ত হয়, এ বি গ্রুপের রক্ত হয় এবং ও গ্রুপের রক্ত হয়। তো এই যে এ বি সি, এ বি এবং এ বি ও, এগুলো যে নির্ধারিত হয় সেই অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলো আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে কিভাবে উপস্থিত আছে তার উপর ভিত্তি করে। এবার কার লোহিত রক্তকণিকার মধ্যে কোনটা উপস্থিত থাকবে, অ্যান্টিজেন কি থাকবে, অ্যান্টিবডি কি থাকবে, তার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি ব্লাডের গ্রুপ নির্ধারিত হবে। তো সেই যে জিনিসটা, সেটা নির্ধারিত হয় আমাদের যে ক্রোমোজোম রয়েছে, আমাদের শরীরের দেহের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোমের মধ্যে উপস্থিত আমাদের যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোমের মধ্যে 9 নম্বর যে ক্রোমোজোম আছে, নাম্বার 9 যে ক্রোমোজোম রয়েছে, সেই নাম্বার 9 ক্রোমোজোমটায় মধ্যে এ বিও জিন থাকে। এ বিও জিন থাকে কোথায়? 9 নম্বর ক্রোমোজোমে। আমাদের যে ক্রোমোজোমের সেটগুলো রয়েছে, 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে 9 নম্বর যে জোটটা রয়েছে, সেই 9 নম্বর ক্রোমোজোমের মধ্যে আমরা এ বিও এই জিনটাকে দেখতে পাই। এই জিনটাই একজন অপত্য জন্মগ্রহণ করার পর তার শরীরে কোন গ্রুপের রক্ত হবে সেটা নির্ধারিত হয়। তাই জন্য আমাদের সঠিক উত্তর হবে এ বিও জিন। যারা যারা আরএইচ ফ্যাক্টরটাকে মাথায় রেখে বলছিলে, আরএইচ ফ্যাক্টর হচ্ছে তোমার ব্লাড গ্রুপটা পজিটিভ না নেগেটিভ সেটাকে নির্দেশ করে, যে তোমার ব্লাড গ্রুপ পজিটিভ না তোমার ব্লাড গ্রুপ নেগেটিভ, সেই বিষয়টাকে নির্দেশ করে হচ্ছে আরএইচ ফ্যাক্টর। তো আরএইচ ফ্যাক্টরটা, ওটা একটা ফ্যাক্টর, ওটা কিন্তু কোনো জিন দিয়ে আসে না, ঠিক আছে? তো ওটা আলাদা জিনিস, আগে তোমাকে গ্রুপ নির্ধারিত করতে হবে, তাই গ্রুপ নির্ধারিত হয় যেটা, সেটা এ বিও দিয়ে। তাই অপশন এ যারা উত্তর করেছো তাদের উত্তরটা ঠিক হবে। চলো নেক্সট। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয়? বলো কি হবে উত্তর। পরবর্তী কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, কি হবে উত্তর বলো চট করে। প্রদীপ বলছে অপশন বি, শুভঙ্কর বলছে অপশন বি, তপন বলছে অপশন সি, রাজেশ বলছে অপশন ডি, দেবার্গ বলছে লবণ, জল, হাইড্রোজেন গ্যাস হবে, অভিজিৎ বলছে অপশন বি, সৌমেন বলছে অপশন বি, সৌরভ বলছে অপশন বি, মন্তাজ
হ্যাঁ, মন্তাজ আনসারি বলছে অপশন ডি, রাজেশ বলছে অপশন ডি, রয়েল বলছে অপশন বি, প্রীতম বলছে অপশন সি, শ্যাম বলছে অপশন সি, তপন বলছে অপশন বি, লক্ষ্মী বলছে অপশন বি, বিষ্ণু বলছে অপশন বি। তো যাই হোক, আমরা দেখি কি বলছে। বলছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে কোনটি উৎপন্ন হয়? অ্যাসিড এবং ক্ষার তাদের যদি বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় সল্ট, সল্ট উৎপন্ন হয় আর ওয়াটার উৎপন্ন হয়। সল্ট অ্যান্ড ওয়াটার উৎপন্ন হয়। অ্যাসিড আর বেসের বিক্রিয়ার ফলে সল্ট অ্যান্ড ওয়াটার এই দুটো জিনিস কিন্তু উৎপন্ন হয়। তাহলে এখানে আমাদের অপশানে দেখি কি দিয়েছে। বলছে লবণ, জল, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে না, লবণ, জল, হাইড্রোজেন গ্যাস হচ্ছে না, লবণ, জল, অক্সিজেন গ্যাস হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? কোনোটিই নয়। উত্তর যেটা হবে সেটা অপশন ডি, কোনোটিই নয়। আশা করি সবাই বুঝতে পেরেছো কেন কি ভুলের জন্য তোমার উত্তরটা ভুল হয়ে গেল। যে কেবলমাত্র সল্ট অ্যান্ড ওয়াটারই উৎপন্ন হয় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে। তো আমাদের অপশন যেগুলো দিয়েছে সেখানে তো অ্যাসিড ক্ষার কোনোটাতে বলে দেয়নি। সেই কারণের জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটি নয়। চলো নেক্সট হচ্ছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী 11 নম্বর কোশ্চেনে। বলো 11 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ব্যাটারিতে ব্যবহৃত হয়? আরো স্পেসিফিক ভাবে কোশ্চেনটা বলা যেতে পারত যে ড্রাই সেল তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়, কোন মেটালটা ইউজ করা হয়। তো আমাদের সঠিক উত্তর কি হবে? তপন বলছে অপশন বি, মমতাজ আনসারি বলছে সিইউ, কপারের কথা বলছে, শুভঙ্কর বলছে অপশন বি, দেভার্গ বলছে জিঙ্ক, প্রীতম বলছে অপশন বি, সৌরভ বলছে অপশন বি, সুজাতা বলছে অপশন বি, রাজেশ বলছে অপশন বি, সৌমেন বলছে জিঙ্ক, অভিজিৎ বলছে অপশন বি, বিষ্ণু বলছে অপশন বি। যারা যারা অপশন বি অ্যান্সার করেছো, আচ্ছা স্যাম বলছে অপশন ডি। যারা যারা অপশন বি অ্যান্সার করেছো তাদের উত্তর ঠিক, জিঙ্ক। বিশেষ করে ড্রাই সেল যেগুলো তৈরি হয়, সেই ড্রাই সেল তৈরি করার ক্ষেত্রে আমরা যেটাকে ইউজ করি, ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে নয়েজ আসছে, সম্ভবত একটু চেক করে দেখো। যদি নয়েজ আসে তার জন্য সত্যিকারের কথা দুঃখিত, কারণ আমাদের বাড়ির এলাকায় গ্যাসের পাইপলাইনের চেক করার কাজ চলছে। তো সেখানে ওই লিকেজ হচ্ছে কিনা সেটা চেক করছে, যে কারণের জন্য এই আওয়াজটা আসছে। হ্যাঁ, ওইটা হাওয়া দিয়ে চেক করছে গ্যাস পাইপলাইনের মধ্যে কোনো লিকেজ আছে কিনা, কারণ গ্যাস পাইপলাইনের মাধ্যমে আমাদের এদিকে গ্যাস আসতে চলেছে, সেই কারণের জন্য। তো সবচেয়ে বেশি ব্যাটারিতে যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে চলো, আমি কথা বললে পারে আমার মাইকটা অন হয়ে যাচ্ছে, তখন গিয়ে শব্দটা আসছে। ঠিক আছে, তো যাই হোক, আম, সেটা যেটা হচ্ছে, দশের কাজে দশের সাথে কাজ হচ্ছে, সেটাকে আমাদের একটু মেনে নিতেই হবে। চলো, তো আমাদের জিঙ্ক হবে সাধারণত ডাইসেল, যেগুলো যেগুলো আমাদের বাড়িতে ঘড়িতে রিমোটে যে সমস্ত ব্যাটারিগুলো ইউজ করা হয়, সেগুলো ক্ষেত্রে আমরা জিঙ্ক ইউজ করি। তুমি ব্যাটারি সেলটাকে দেখবে, এই যে ব্যাটারি সেলটা যদি দেখো, এর যে গায়ের যেটা লাগানো থাকে না, সেটাই হচ্ছে জিঙ্ক দেওয়া থাকে। দেখবে ব্যাটারি ব্যবহার করার পর যখন তুমি ব্যাটারিটাকে খুলবে, এই জিনিসটা দেখবে একদম নষ্ট হয়ে যায়, ক্ষয়ে গিয়ে থাকে। আর এর ভেতরে দেখবে একটা এরকম ভাবে দেওয়া থাকে, এরকম একটা রড দেওয়া থাকে, ব্যাটারিটাকে ভাঙলে পারে দেখবে এই যে ভেতরে যেটা দেওয়া থাকে, সেটা হচ্ছে কিন্তু কার্বনের তৈরি হয়, ওটা একটা কার্বনের তৈরি রড ওর ভেতরে দেওয়া থাকে। তো এই দুটো জিনিস থাকে, ঠিক আছে, এই দুটো জিনিস দিয়ে ব্যাটারি তৈরি হয়। তাই যে মেটালটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের জিঙ্ক। আর এছাড়া বর্তমানে যে সমস্ত ব্যাটারিগুলো তোমার মোবাইলগুলোতে ইউজ করা হচ্ছে, সেগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। সেগুলোর মধ্যে কিন্তু লিথিয়াম আয়ন দেওয়া আছে, সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা বর্তমানে তোমরা যে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ যা ইউজ করছো সেগুলোর মধ্যে দেওয়া রয়েছে এইটা। সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যবহার করা হয়। মাছ ধরার ভাড়া,
জানি না কি জিনিস প্রীতম, মাছ ধরার ভাড়া। তো চলো পরবর্তীটাই। এই যে এখানে ছবি দেওয়া আছে, দেখো দেখে নাও। আমাদের এই যে জিঙ্কের যেটা দেওয়া হয়, জিঙ্ক যেটা ব্যবহার করা হয় সেটা অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়, আর ক্যাথোড হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রাফাইট রড, যেটা ওই কার্বন দ্বারা তৈরি একটা রড। এবং এর মধ্যে যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ভেতরে যে অংশটা থাকে, এখানে যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে MnO2, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কার্বন, এদের একটা মিক্সচার ওর ভেতরে ফিল করা থাকে। সেটা যদি ব্যাটারি কোনোদিনও ছোটবেলায় ভেঙে থাকো তাহলে তুমি সেটা ভালো করে দেখতে পাবে। আমরা ছোটবেলায় আগে প্রচুর ব্যাটারি ভাঙতাম, ভেঙে দেখতাম জিনিসগুলো কি আছে ব্যাটারির ভেতর, কি করে ওর ভেতর দিয়ে লাইট ফাইট জ্বলে। তো সেরকম যদি কৌতূহল মন নিয়ে যদি ব্যাটারি কোনোদিনও ভেঙে থাকো তাহলে সেটা দেখতে পাবে। তো চলো পরেরটা। বলছে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের কারণে যে পরিমাণ বিদ্যুৎ আধান প্রবাহিত হয় তাকে কি বলা হয়? বলো কি হবে? হ্যাঁ, গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদের মধ্যে যেটা তড়িতের সুপরিবাহী। আচ্ছা, জাহাঙ্গীর বলছে অপশন বি, বিদ্যুৎ বলছে অপশন বি, রাজেশ বলছে অপশন বি, রয়্যাল বলছে অপশন বি, মন্তাজ আনসারি বলছে অপশন সি, শুভঙ্কর বলছে অপশন বি, প্রদীপ বলছে অপশন বি, তপন বলছে অপশন এ, লক্ষ্মী বলছে অপশন বি, বিষ্ণু বলছে অপশন বি, দেবার্গ বলছে কুলম, প্রীতম বলছে অপশন বি, সুজাতা বলছে অপশন বি, সৌরভ বলছে অপশন বি। বলছে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের কারণে যে বিদ্যুৎ আধান প্রবাহিত হয় সেটা কি? আমরা জানি I ইজিক্যাল টু, আমরা কি জানি I ইজিক্যাল টু, সেটা কি হয়? কিউ বাই টি হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ সেটা কি হয় তোমার, ওর মধ্যে দিয়ে কত পরিমাণ আধান পার সেকেন্ডে প্রবাহিত হচ্ছে সেটা। তাহলে তোমাকে যদি 1 অ্যাম্পিয়ার আধানের কথা বলে দেওয়া হয়, তাহলে এই 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হওয়া মানেই তোমার সেখানে 1 কুলম আধানকে তোমার ওই টি সেকেন্ড বা 1 সেকেন্ডের মধ্যে সেখান দিয়ে কি হতে হবে? প্রবাহিত হতে হবে। তাই বলছে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের কারণে যে পরিমাণ বিদ্যুৎ আধান প্রবাহিত হয় সেটা কি 1 কুলম্বের সঙ্গে সমান। তাই অপশন বি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস তুমি একটু মনে রাখবে, এখানে আরেকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 1 কুলম ইজিক্যাল টু 6.24 ইন্টু 10⁻18 ইলেকট্রন হয় এই 1 কুলম্বের মানটা, এটা আমাদের মনে রাখতে হবে। আর ইলেকট্রনের আধান যদি হয় সেটা কিন্তু হয়ে যায় -1.6 ইন্টু 10⁻19 কুলম। এটা কি 1 ইলেকট্রন সমান সমান 1 ইলেকট্রন সমান সমান ইলেকট্রনের আধান, সেটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম। আর 1 কুলম সমান সমান হচ্ছে 6.24 ইন্টু 10⁻18, আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হিসাবে আমাদের উত্তরগুলো করতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। বলো উত্তর কি হবে? ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড নয়েজের কারণে আমি সত্যি দুঃখিত, কারণ আমি নিজেই অসুবিধা বোধ করছি, অস্বস্তি বোধ হচ্ছে আমার নিজেরই, কিন্তু সকলেরও সেটা আরো বেশি করে হচ্ছে, কারণ তোমরা যখন কানে দিয়ে শুনছো তখন আরো বেশি করে আওয়াজটা লাগছে। আচ্ছা, প্রদীপ বলছে অপশন সি, চিরঞ্জিত বলছে অপশন সি, শ্যাম বলছে অপশন ডি, লক্ষ্মী বলছে অপশন বি, সৌমেন বলছে অপশন সি, শুভঙ্কর বলছে অপশন সি, রাজেশ বলছে অপশন সি, সৌরভ বলছে অপশন ডি, চিরঞ্জিত অপশন সি বললাম, বিদ্যুৎ বলছে অপশন সি, দেভার্গ বলছে ক্যালোরি, রয়্যাল বলছে অপশন ডি, সুজাতা বলছে অপশন সি, জাহাঙ্গীর বলছে অপশন সি। তো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি শক্তির একক নয়? দেখো শক্তির একক নয় কোনটি বলেছে, জুল, ক্যালোরি, ইলেকট্রন ভোল্ট, প্রত্যেকটাই শক্তির একক। শক্তির একক নয় যেটা ওয়াট, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, এটা হচ্ছে ক্ষমতার একক, ক্ষমতার একক হচ্ছে এটা। তাহলে একক হচ্ছে ক্ষমতার একক, অর্থাৎ তুমি জুল পার সেকেন্ড করলে পারে তুমি ওয়াট পাবে। তাই জন্য এক্ষেত্রে আমাদের অপশন সি ওয়াট হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু ওটা শক্তির একক নয়, ওটা ক্ষমতার একক, আর বাদ বাকি প্রত্যেকটাই কিন্তু আমাদের শক্তির একককে নির্ধারিত করছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে। বিদ্যুৎ একটা ইনফরমেশন শেয়ার করেছে, পি ইজিক্যাল টু ডাব্লিউ বাই টি। শক্তি মানে এনার্জি, একদম শক্তি মানে হচ্ছে এনার্জির কথাই তোমাকে বলা হচ্ছে, বা সেটা কার্য সঙ্গেও সমান, কারণ কার্য আর শক্তি হচ্ছে টুইন টুইন স্টাইল যাকে বলা হয়, অর্থাৎ যমজ ভাই বোন।
নেক্সট, সরল দোলকের দোলনকাল কিসের ওপর নির্ভর করে? করো, অ্যান্সার বলো কি হবে। সরল দোলকের দোলনকাল কিসের ওপর নির্ভর করে? জাহাঙ্গীর বলছে অপশন বি, প্রদীপ বলছে অপশন এ, লক্ষ্মী বলছে অপশন সি, শুভঙ্কর বলছে অপশন সি, বিদ্যুৎ বলছে অপশন বি, রয়্যাল বলছে অপশন বি, প্রিয়ম বলছে অপশন সি, সোনু বলছে অপশন সি, সুজাতা বলছে অপশন বি, তপন বলছে অপশন এ, দেবার্গ বলছে অপশন সি। দেখা যাক সঠিক কি। দেখো, একটা সিম্পল যে পেন্ডুলাম হয় বা সরল দোলক হয়, ঠিক আছে, তার এইভাবে যখন একটা বব, বব মানে কি, এই যে নিচে যেটা গোল পিণ্ডটাকে ঝুলিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় বব। এবার এটাকে যে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে দোলনের হচ্ছে কি দৈর্ঘ্য। দোলনের দৈর্ঘ্য হচ্ছে এই ববের একদম সেন্টার থেকে এই যেখান থেকে দড়িটাকে ঝুলিয়ে দিয়েছো সেটাকে বলা হয় হচ্ছে এল। তাহলে এর পর্যায়কাল টি ইজিক্যাল টু, তার ফর্মুলা 2 পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে তার ফর্মুলা। 2 পাই এল বাই জি এটা হচ্ছে কি এর ফর্মুলা। তাহলে 2 পাই এল বাই জি যদি এর ফর্মুলা হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের পর্যায়কাল যে বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে লেন্থের উপর নির্ভর করে আর একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। এই দুটো বিষয়ের উপরই নির্ভর করে। তাই অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। দড়ির দৈর্ঘ্য এবং অভিকর্ষজ ত্বরণ এই দুটো বিষয়ের উপর কিন্তু আমাদের একটা দোলনের পর্যায়কালটা নির্ভর করে। এর ওপর ভিত্তি করে বিভিন্ন রকম কেস হয়। লিফটের মধ্যে ওঠানামা করলে পারে জি এর মান পরিবর্তিত হয়। পৃথিবীতে একরকম হয়, চাঁদে একরকম হয়। পৃথিবীতে তোমার বিভিন্ন জায়গায় পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে একরকম হয়, পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে একরকম হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরে উঠলে একরকম হয়, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে গেলে পারে পেন্ডুলামের দোলন সবকিছুতে পরিবর্তিত হয়, মহাকাশযানে একরকম হয়, তোমার স্যাটেলাইটের মধ্যে একরকম হয়। সেগুলো সব জি এর দ্বারা নির্ধারিত হয়। আর এল এর ওপর নির্ভর করে কি কি কেস ঘটে। একটা দোলনার মধ্যে, ছোটবেলায় অনেকেই করেছো, দোলনার মধ্যে বসে দোল খেয়েছো, অনেকে আবার একটু পাকামো করে দোলনার ওপর উঠে দাঁড়িয়ে দোল খেয়েছো। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ওর পর্যায়কালের বিভিন্ন রকম পরিবর্তিত হয়। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বিরক্তিকর লাগছে একদম। এই সমস্ত জিনিস যখন করে একটু জানিয়ে করলে পারেই সব থেকে বেটার হয়। তাহলে অন্তত আজকে আমি এখন ক্লাস না করি অন্য সময় কিছু করানোর কথা ভাবতাম। কোনো কিছু মানে আমাদের ভারতবর্ষের এটাই সমস্যা, সিস্টেমেটিক ওয়েতে কোনো কিছু হয় না। যার যখন যা ইচ্ছা হয় সে তখন সেটা করতে থাকে। আচ্ছা, বিষ্ণু বলছে অপশন ডি, রাজেশ বলছে অপশন ডি, সোনু বলছে অপশন ডি, জাহাঙ্গীর বলছে অপশন ডি, বিদ্যুৎ বলছে অপশন ডি, সুজাতা বলছে অপশন ডি, শুভঙ্কর বলছে অপশন ডি, রয়্যাল বলছে অপশন ডি, লক্ষ্মী বলছে অপশন ডি, দেবার্গ বলছে অপশন ডি, সৌমেন বলছে অপশন ডি। একদমই সোজা জিনিস। শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? বলছে শক্তিকে তৈরি বা ধ্বংস করা যায়, কখনোই সম্ভব নয়। রাসায়নিক প্রক্রিয়ায় শক্তি সর্বদা উৎপন্ন হয়, আমরা বলতে পারি না সবসময় যে তাপ শক্তি উৎপন্ন হবে এমন হয় না। যান্ত্রিক কার্য করার সময় শক্তি ধ্বংস হয় কিন্তু সেটা অন্য শক্তিতে রূপান্তরিত হয়, শক্তি পুরোপুরি অমিট হয়ে যায় না, তাই এটাকেও আমরা বলতে পারি না। তাছাড়া শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে বলতে বলেছে, তাই শক্তির তৈরি বা ধ্বংস হতে পারে না, শুধুমাত্র রূপান্তরিত হতে পারে। তাই অপশন ডি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এইটার ক্ষেত্রে সঠিক উত্তর। চলো পরেরটাই যাই। আচ্ছা, পরের কোশ্চেন নেই, পরে একটু আমাদের বিজ্ঞাপন দেওয়া আছে। আমাদের যে সমস্ত পেড ব্যাচের কোর্স চলছে সেই কোর্সগুলো সম্বন্ধে বলা আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যেগুলো, এগুলো লাইভ ব্যাচ, এগুলোতে অলরেডি ক্লাস চলছে। এটা একটা ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্সের কম্বো ব্যাচ রয়েছে। এটা হচ্ছে ম্যাথ রিজনিং এর ব্যাচ রয়েছে, আর এটা কেবলমাত্র জেনারেল সায়েন্সের ব্যাচ রয়েছে। এছাড়া আমাদের গ্রুপ ডি এক্সাম স্পেশাল জেনারেল সায়েন্সের ব্যাচ, সেটার মধ্যে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটাতে এই মুহূর্তে কোর্স ফি চলছে 700 টাকা, যার ফলে 15 মাসের ভ্যালিডিটি থাকছে। নেক্সট, এগুলো হচ্ছে আমাদের রেকর্ডেড ব্যাচ, যেগুলো অলরেডি পড়ানো কমপ্লিট হয়ে গেছে। এগুলোর মধ্যে তুমি পিডিএফ এবং ভিডিও, ক্লাস ভিডিও সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে। তার পাশাপাশি এই সমস্ত যেগুলো রেকর্ডেড ব্যাচ রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমাদের প্র্যাকটিস সেশনের ক্লাস
চলবে। তাই যাদের প্রয়োজন আছে তারা কিন্তু এই ব্যাচগুলোই ভর্তি হতে পারো। নেক্সট, এবং ব্যাচ সম্বন্ধে বিস্তারিত আমাদের অ্যাপ্লিকেশনে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে, সমস্ত কিছু জানতে পেরে যাবে। নেক্সট হচ্ছে 16 নম্বর কোশ্চেন, উত্তর করো। আজকে একটা ফালতু দিন যাচ্ছে, ফালতু দিন যাচ্ছে তাই। আচ্ছা, দেবার্গ বলছে আপাতন কোণ, কিন্তু আপাতন কোণ অপশন ডি বলছে। বিষ্ণু বলছে অপশন ডি, তপন বলছে অপশন বি, রাজেশ বলছে অপশন ডি, দেবু বলছে অপশন বি, জাহাঙ্গীর বলছে অপশন বি, শুভঙ্কর বলছে অপশন ডি। চলো, বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন চ্যাপ্টার ওয়াইজ পড়িয়ে সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ করালে খুব মজা লাগবে অ্যান্সার দিতে। তোমার কাছে চ্যাপ্টার সবকিছু রেডি আছে, তুমি সেগুলোকে পড়ে নাও। এটা তো একটা প্র্যাকটিস সেট হিসাবে আমি করাচ্ছি, যেখানে সব রকম ভাবে চ্যাপ্টার মেশানো আছে কোশ্চেন, ঠিক আছে? তুমি যেগুলো পড়তে পারছো না পার্টিকুলার খাতা নিয়ে বসে সেগুলোকে নোট করো যে আমি পার্টিকুলার এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো করতে পারছি না, সেটাকে নোট করে তুমি সেটাকে পড়ে নাও, পরে তুমি সেই চ্যাপ্টারগুলোকে পড়ো পার্টিকুলার। এটা তোমার এক প্রকার মক টেস্ট হয়ে যাচ্ছে জেনারেল সায়েন্সের ওপর। তুমি যেগুলো পাচ্ছ না, মানে সেই চ্যাপ্টারগুলোতে তোমার ঘাটতি আছে, তুমি সেগুলোকে নোট ডাউন করো, করে সেগুলোকে তুমি পড়া শুরু করে দাও। তাহলেই দেখো তোমার রিভিশনও হবে, প্লাস তোমার দুর্বল জায়গাগুলোকে তুমি মেকআপ করতে পারবে। বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সংকট কোণের মান কোনটির ওপর নির্ভর করে? তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সংকট কোণের মান কোনটির ওপর নির্ভর করে? আমরা আগে একটু বিষয়টা দেখি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিষয়টা কি। যখন আলো একটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন আলোক রশ্মি কি হয়? আপতিত আলোক রশ্মি যখন প্রতিসৃত হয় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। এবার তুমি এই আপাতন কোণটাকে যদি তুমি ক্রমশ বৃদ্ধি করতে থাকো, তাহলে বৃদ্ধি করতে থাকলে পারে কি হবে, যত তুমি আপাতন কোণ বড় করবে তত আলোক রশ্মি কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যেতে থাকবে। এরম করতে করতে একটা এমন সময় আসবে যখন প্রতিসৃত রশ্মি একদম 90 ডিগ্রি কোণ করে দুটো মাধ্যমে, লঘু এবং ঘন মাধ্যমের বিভেদতল ঘেঁষে এইভাবে বেরিয়ে যেতে থাকবে। তো এই আপাতন কোণের যে মানের জন্য প্রতিসৃত রশ্মি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে অভিলম্বের সঙ্গে, বা আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান তোমার 90 ডিগ্রি হবে, সেটাকেই বলা হয় সংকট কোণ। তাহলে এই সংকট কোণের মান তাহলে কি বিষয়ের উপর নির্ভর করে? আমরা অনেকেই অ্যান্সার করে দিলাম যে আপাতন কোণের উপর নির্ভর করে। একদমই নয়, আপাতন কোণের উপর নির্ভর করে না। এই সংকট কোণের মান নির্ভর করে এই মাধ্যম দুটোর প্রকৃতি কি এবং কি বর্ণের আলোকে তুমি পাঠাচ্ছ তার উপর নির্ভর করে। এই সংকট কোণের মান সম্পূর্ণভাবে নির্ভর করে মাধ্যম দুটির প্রতিসারঙ্কের ওপর। তাহলে আমরা বলতে পারি যে ফর্মুলাটা আছে সেটা সাইন থিটা সি, সি ফর হচ্ছে সংকট কোণকে নির্দেশ করছে, সাইন থিটা সি, তার মান নির্ভর করে প্রথম মাধ্যমের প্রতিসারাঙ্ক ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক। অর্থাৎ প্রথম মাধ্যম বলতে এই ঘন মাধ্যমের প্রতিসারাঙ্ক ডিভাইডেড বাই এই লঘু মাধ্যমের প্রতিসারাঙ্ক, তার উপর নির্ভর করে কিন্তু এই তোমার সংকট কোণের মান। আর একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আলোর বর্ণের উপর। তাহলে এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আলোর আপাতন কোণের উপর নির্ভর করে, এটা আমাদের উত্তর হবে না। দুই মাধ্যমের প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে, সেটাকে আমরা এক্ষেত্রে সঠিক উত্তর নিয়ে নেব। কারণ যখন একটা লাইট যাচ্ছে তখন আমরা জানি না পার্টিকুলার কোন বর্ণের আলো যাচ্ছে, তাই দুই মাধ্যমের প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে, এটা আমাদের 100% কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই ক্ষেত্রে। নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী 17 নম্বর কোশ্চেনে। চলো 17 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, ভালো করে পড়ো, পড়ে অ্যান্সার করো। নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটির জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে বেশি পরিমাণ H3O+ আয়ন উৎপন্ন করবে? আচ্ছা, দেবার্গ বলছে অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, লক্ষ্মী বলছে অপশন বি, তপন বলছে অপশন বি, সুজাতা বলছে অপশন বি, বিষ্ণু বলছে অপশন বি, রয়্যাল বলছে অপশন বি,
নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটির জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে বেশি পরিমাণ H3O+ আয়ন উৎপন্ন করবে? তো আমরা যদি একটা অ্যাসিডকে নিই, সাপোজ কোনো একটা অ্যাসিডকে তুমি নিয়েছো বা অ্যাসিডকে আমরা এভাবে নিলাম, ঠিক আছে, একে যখন জলে তুমি দ্রবীভূত করবে তখন কি উৎপন্ন করবে? H3O+ আয়ন উৎপন্ন করবে এবং তার সঙ্গে উৎপন্ন করবে তোমার A উৎপন্ন করবে, A মাইনাস হয়ে যাবে, সেটা A মাইনাস আয়ন উৎপন্ন করবে। তাহলে এই যে H3O+ আয়নটা উৎপন্ন হলো, এটা কখন উৎপন্ন হবে? যে যত বেশি স্ট্রং অ্যাসিড সে জলে দ্রবীভূত হয়ে তত বেশি H+ আয়ন উৎপন্ন করবে। যে অ্যাসিডটা যত বেশি স্ট্রং সে জলে দ্রবীভূত হয়ে তত বেশি H+ আয়ন উৎপন্ন করবে, আর H+ আয়ন ওই জলের সঙ্গে যুক্ত হয়ে H3O+ আয়ন উৎপন্ন করবে। অ্যাসিটিক অ্যাসিড মৃদু অ্যাসিড, ফর্মিক অ্যাসিড মৃদু অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এটাও মৃদু অ্যাসিড। কেবলমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাই হচ্ছে সব থেকে স্ট্রং অ্যাসিড। সেই কারণের জন্য অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, বিদ্যুৎ বলছে তোমার এই চ্যাপ্টারগুলো একটু প্রবলেম হচ্ছে, তো সেই চ্যাপ্টারগুলোকে তুমি আরও একবার রিভিশন করো, ঠিক আছে, তাহলে পারে তোমার কাছে বিষয়টা আশা করি ঠিক হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলো, এটা একদম সহজ কোশ্চেন, কি হবে? কান মনে হচ্ছে যেন সেই এতক্ষণ একটা কানের মধ্যে যেন ঝাঁপ ধরেছিল, এখন যেন মনে হচ্ছে কানটা যেন হঠাৎ করে সেই ঝাঁপ ধরা থেকে বেরিয়ে আসলে যেমন হয় ঠিক সেরকম ফিল হচ্ছে। অক্সিজেন গ্যাসের মোলার ভর কত হবে? আচ্ছা, লক্ষ্মী বলছে অপশন এ, তপন বলছে অপশন এ, রহমতুল্লাহ মন্ডল বলছে অপশন এ, সুজাতা বলছে অপশন ডি, জাহাঙ্গীর বলছে অপশন ডি, সোনু বলছে অপশন ডি, রাজেশ বলছে অপশন ডি। দেখো, তোমাকে প্রশ্নটা ভালো করে পড়বে সকলে। অক্সিজেন গ্যাসের কথা বলেছে, অক্সিজেন পরমাণুর কথা বলেনি। যেহেতু অক্সিজেন গ্যাসের কথা বলেছে তার মানে O2 কথা বলছে। O2 মানে কি? একটা অক্সিজেন পরমাণুর হচ্ছে 16 আর তাকে 2 দিয়ে গুণ করো, তাহলে পারে হচ্ছে সেটা 32। সেই কারণের জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি 32, কারণ অক্সিজেন গ্যাস মানেই হচ্ছে O2 কে রিপ্রেজেন্ট করে। যদি শুধু অক্সিজেনের কথা বলতো তার মানে অক্সিজেন পরমাণুকে বোঝাতো, তখন শুধু ও হতো, তখন সেটা হয়ে যেত 16। তাই আমাদের এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি 32 গ্রাম পার মোল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অ্যালোট্রোপ গ্রুপ তোমাকে জানতে চেয়েছে। এর পরবর্তী ক্লাস আগামী সোমবার দিন 12টা থেকে হবে, ঠিক আছে? তার আগে আমি ওদের সঙ্গে কথা বলবো যে এরকম হঠাৎ করে এসে এই সমস্ত কাজকর্ম করতে দেওয়া যাবে না। এই সমস্ত কাজকর্ম করলে পরে তো মানুষের বিরক্তিকর অবস্থা তৈরি হয়, যখন তখন যা মনে করে এরা তাই করতে থাকে। বিষ্ণু বলছে অপশন এ, সোনু বলছে অপশন এ, রাজেশ বলছে অপশন এ, জাহাঙ্গীর বলছে অপশন সি, বিদ্যুৎ বলছে অপশন সি, রয়্যাল বলছে অপশন এ। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অ্যালোট্রোপ গ্রুপ। রহমতুল্লাহ বলছে অপশন এ, সুজাতা বলছে অপশন এ, শুভঙ্কর বলছে অপশন সি। আশা করব সকলেই কাউন্ট করছো, কতগুলো সঠিক উত্তর দিচ্ছ, কতগুলো ভুল উত্তর দিচ্ছ। একটু ক্লাসের শেষে সকলে একটু জানিয়ে দিও কতগুলো সঠিক উত্তর করলে বা ভুল উত্তর করলে, এবং অবশ্যই করে সকলে যেটা নর্মাল কমেন্ট সেকশন সেখানে বলে যাও যে তোমার ক্লাসটা কেমন লাগলো, সেটা নর্মাল কমেন্ট সেকশনে বলবে, এখানে চ্যাট সেকশনে বললে এটার পরে কেউ দেখতে পাবে না। শুভঙ্কর বলছে অপশন সি। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যালোট্রপিক রূপ। দেখো, গ্রাফাইট সেটা হচ্ছে কার্বনের অ্যালোট্রপিক রূপ, আর এই ওজোন সেটা হচ্ছে অক্সিজেনের অ্যালোট্রপিক রূপ, ঠিক আছে? তাহলে গ্রাফাইট হচ্ছে কার্বনের আর ওজোন হচ্ছে তোমার অক্সিজেনের একটা হচ্ছে অ্যালোট্রপিক রূপ। তাই জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশন সি উভয়, কারণ দুটোই গ্রাফাইট এবং ওজোন দুটোই হচ্ছে অ্যালোট্রপিক রূপ, যেটা গ্রাফাইট হচ্ছে কার্বনের অ্যালোট্রপিক রূপ আর ওজোন হচ্ছে অক্সিজেন অ্যালোট্রপিক রূপ। সবে জয়েন করলে 12:30 থেকে ক্লাস হয়, সেই মোতাবেক তুমি যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আমাদের সঙ্গে টেলিগ্রামে যুক্ত থাকবে, তাহলে সেখানে সবকিছু জানতে পেরে যাবে কখন ক্লাস হবে। স্যার, বিজ্ঞানের গণিতের যত প্রকার ফর্মুলা আছে সেই সমস্ত ফর্মুলা একসাথে করে তার উপর একটা ভিডিও ক্লাস চাই। সেটা পরে করবো, আমি আগে 100 এটা করে দিই, এটা সবকটা ক্লাস করে দিই, তারপর আমি করিয়ে দেবো, ঠিক আছে? প্রয়োজন হলে নিউমেরিক্যালও করিয়ে দেবো, কিন্তু সের জন্য তোমাদেরকে সাপোর্টটা দরকার। তোমরা যদি ঠিক মতন ক্লাস করো, তোমরা যদি ঠিক মতন সাপোর্ট করো, নিশ্চয়ই সেটা হবে।
স্যার 49 নাম্বার কি করে হলো? ও সেট, ওটা প্রিন্টিং এরর হয়ে গেছে। 18 পর 19 হবে, সেটা হয়ে গেছে 49। চলো, টাইপিং এর সময় এরর হয়েছে। বলো 20 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে ইলেকট্রন জোড় শেয়ারিং এর মাধ্যমে বন্ধন গঠিত হয়? বলো কি হবে? সবকিছু তোমাদের মতন ভাবে সবকিছু করানো সম্ভব তখনই হয় যখন তোমাদের সমর্থন পাওয়া যায়, কিন্তু তোমাদের সমর্থন পাওয়াটাই হয় কষ্টকর। রাজেশ বলছে অপশন বি, জাহাঙ্গীর বলছে অপশন বি, শুভঙ্কর বলছে অপশন বি, বিষ্ণু বলছে অপশন বি, তপন বলছে অপশন এ, দেবার্গ বলছে সোডিয়াম ক্লোরাইড, অভিজিৎ বলছে অপশন বি, পাপ্পু বলছে অপশন এ, রয়্যাল বলছে অপশন সি। কোশ্চেনের লেভেল খুব ভালো স্যার, অবশ্যই। অভিজিৎ তুমি একটা নর্মাল কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। পবিত্র বলছে অপশন এ, বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিতে ইলেকট্রন জোড় শেয়ারিং এর মাধ্যমে বন্ধন গঠিত হয়? এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কারণ সোডিয়াম ক্লোরাইডে কি হয়? ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে হয়। অর্থাৎ সোডিয়ামের কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে, সে কি করে? ক্লোরিনকে ডোনেট করে দেয়। এমজিও, সেখানে এমজির কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে, সে কি করে? অক্সিজেনকে ডোনেট করে দেয়। পটাশিয়াম ব্রোমাইড মানে কি? পটাশিয়ামের কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে, সেটা কি করে? ব্রোমিনকে ডোনেট করে দেয়। অর্থাৎ এগুলো প্রত্যেকটাই ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে হয়, ইলেকট্রন জোড়ের মাধ্যমে হয় না। তাই এটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, এগুলোকে বলা হয়, এদের মধ্যে যে বন্ডিং আছে। আর কার্বনের মধ্যে কি হয়? কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি হয়? কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে বিষয়টা ঘটে সেটা কি? কার্বন ডাই অক্সাইড CO2, এর মধ্যে কি হয়? এখানে একটা কার্বন পরমাণু আছে, কার্বনের কটা ইলেকট্রন থাকে সর্ববহিস্থ কক্ষে? তোমার 4টে ইলেকট্রন থাকে কার্বনের সর্ববহিস্থ কক্ষে, হচ্ছে তোমার 4টে ইলেকট্রন থাকে। আচ্ছা, অক্সিজেন, ওর সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে কখানা ইলেকট্রন থাকে? অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে থাকে তোমার 6খানা ইলেকট্রন, তাই তো? 6 আর 2 8টা, 6খানা ইলেকট্রন থাকে। অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে কটা থাকে? 6টা ইলেকট্রন থাকে। এই যে হচ্ছে 6টা ইলেকট্রন। তাহলে আমরা যদি দেখি কার্বন ডাই অক্সাইড যখন গঠিত হচ্ছে, তখন দেখো এই কার্বন 2খানা ইলেকট্রন দিয়েছে, ইলেকট্রন জোট দিয়েছে, অক্সিজেন 2টো দিয়েছে, এই অক্সিজেন 2টো দিয়েছে, কার্বনের 2টো। এই ইলেকট্রন জোটটা কি হচ্ছে? দুজনা মিলে শেয়ার করছে, করার ফলে বন্ধন গঠিত হচ্ছে, তাই জন্য এটা সমযোজী বন্ধন হয়েছে। এর গঠন যদি তুমি দেখো তাহলে হচ্ছে এটা হবে, এটা হচ্ছে এর একটা গঠন। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেখানে ইলেকট্রন জোড় শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন পেয়ারটাকে শেয়ার করছে এখানে। আর ওগুলোর ক্ষেত্রে কি হচ্ছিল? ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে হচ্ছিল, তাই ওগুলো তড়িৎযোজী বন্ধন ছিল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। বলো এটার উত্তর কি হবে? এটা একটু ট্রিকি কোশ্চেন, এটা। বলো এটার উত্তর কি হবে? নন মেটাল প্লাস নন মেটাল, হ্যাঁ সেই হিসাবেও তুমি বলতে পারো নন মেটাল প্লাস নন মেটাল হয়েছে। সবসময় যে নন মেটাল, হ্যাঁ নন মেটাল প্লাস নন মেটাল সেই হিসেবেও তুমি বলতে পারো, কোনো ফ্যাক্টর নেই। আচ্ছা, শুভঙ্কর বলছে অপশন বি। নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটিতে রেডক্স বিক্রিয়ার উদাহরণ? কোনটি একটি রেডক্স বিক্রিয়ার উদাহরণ? দেবার্গ বলছে অপশন এ, অভিজিৎ বলছে অপশন বি, রয়্যাল বলছে অপশন বি, রাজেশ বলছে অপশন বি। তো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি রেডক্স বিক্রিয়ার উদাহরণ? সুজাতা বলছে অপশন বি। দেখো কি হচ্ছে এখানে, বিষয়টা আমরা একটু দেখে নিই। এখানে কি হচ্ছে? তোমার কার্বন ডাই অক্সাইড এবং জল অক্সিডেশন নাম্বার যদি করতে জানো ভালো, না করতে জানলে আমাদের চ্যানেলেই করানো আছে, জারণ বিজারণ বিক্রিয়া বলে একটা দেখবে করানো আছে, বিজ্ঞানের সাফল্য কেমিস্ট্রির মধ্যে, সেখানে গিয়ে ক্লাসটা ভালো করে নেবে, অক্সিডেশন নাম্বার সম্বন্ধে সমস্ত কিছু জেনে যাবে।
এখানে কার্বন ডাই অক্সাইডে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন এদের অক্সিডেশন নাম্বার দেখবে, আর এপাশে এদের অক্সিডেশন নাম্বার চেক করবে, দেখবে অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জেস হয়নি। রেডক্স বিক্রিয়া যদি হয় সেখানে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। জারণ মানে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়, বিজারণ মানে অক্সিডেশন নাম্বার হ্রাস পায়। তাহলে সেই কারণের জন্য কি হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে, জারণ যখন হচ্ছে তখন অক্সিডেশন নাম্বার বাড়বে, আর বিজারণ হলে পারে অক্সিডেশন নাম্বার কমবে। তো এখানে বাঁদিক এবং ডান দিকে কোনো অক্সিডেশন নাম্বারের চেঞ্জেস হচ্ছে না, সেই কারণে কি হচ্ছে এটা কোনো রেডক্স বিক্রিয়াই নয়। নেক্সট হচ্ছে তোমার জলের যে বিক্রিয়াটা দিয়েছে, এই বিক্রিয়াটার মধ্যে যদি তুমি দেখো তাহলে এখানে তুমি দেখবে কি হাইড্রোজেনও জিরো, এটাও জিরো, কিন্তু এই যৌগটা যখন রয়েছে তখন দেখো অক্সিজেন -2 আছে আর হাইড্রোজেন হয়ে গেছে +1-এ। তাহলে হাইড্রোজেনের কি হয়েছে দেখো জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর অক্সিজেনের দেখো জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। তার মানে এখানে আমরা বলতে পারছি যে জারণ বিজারণ দুটোই ঘটছে, তার মানে এটা একটা রেডক্স বিক্রিয়ার উদাহরণ হচ্ছে। আর এটাতে কি আছে, এটার মধ্যে কিছুই নেই। এখানে দেখো NaCl, এর মধ্যে দেখো কোনো পরিবর্তনই হয়নি, এখানে হচ্ছে Na+ আর এখানে হচ্ছে Cl-। তাহলে এখানে কি আছে, Na+1 স্টেটে আছে, Cl-1-এ আছে, এদিকেও দেখো Na+1, এদিকেও দেখো Cl-1-এ আছে, অর্থাৎ জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয়নি। তার মানে এটাও কিন্তু জারণ বিজারণ নয়, এই বিক্রিয়াটা এটাও কিন্তু জারণ বিজারণ নয়। তাই অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে রেডক্স রিয়াকশন, কারণ ওখানে জারণ সংখ্যার পরিবর্তন বাদিক ডান দিক দুদিকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। স্যার আপনার ক্লাস করতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ, আরো ক্লাস করতে থাকো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বংশগত মিউটেশন নয়? বলো, এটা তো সহজ উত্তর, বংশগত মিউটেশন নয় কোনটা, বলো উত্তর কি হবে? নামগুলো পড়লেই বোঝা যায় যে কোনটা বংশগত নয়। শুভঙ্কর বলছে অপশন সি, সুজাতা বলছে অপশন সি, রয়্যাল বলছে অপশন সি, অভিজিৎ বলছে অপশন সি, বিষ্ণু বলছে অপশন সি, সুজন বলছে অপশন সি। যারা কেবলমাত্র নিজেদের নাম দিয়েই কমেন্ট করবে তাদের নামই আমি বলবো, উল্টোপাল্টা নাম থাকলে আমি তাদের নাম বলবো না। এটা চিরকালই আমার স্বভাব, কিছু করার নেই, কারণ আমি মনে করি নিজেকে নিজের নামে রিপ্রেজেন্ট করাটাই সব থেকে বড় জিনিস। তুমি তো এখানে পড়াশোনা করতে এসছো, তুমি তো ছ্যাবলামো করতে আসোনি। তো চলো, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বংশগত মিউটেশন নয়? বংশগত মিউটেশন মানে যেটা জেনেটিক্যালি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে যায়, যে মিউটেশনগুলো, যেমন ধরো কারোর চোখের আইরিসটা লাল হয়, কারোর হয় নীল, কারোর চুল কোঁকড়ানো হয়, কারোর চুল স্ট্রেট হয়। মিউটেশন মানে একভাবে হতে থাকে, হয়তো দেখা যাচ্ছে একটা বংশে দেখতো যে পরপর পরপর যারা হচ্ছে প্রত্যেকের চুলই কোঁকড়ানো, ওই ফ্যামিলির প্রত্যেকের চুলই কোঁকড়ানো হচ্ছে, বা একটা ফ্যামিলির প্রত্যেক সদস্যই দেখা যাচ্ছে পরপর কালো হচ্ছে। তো সেগুলো হচ্ছে তোমার বংশগত মিউটেশন, অর্থাৎ সেগুলো জেনেটিক্যালি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কন্টিনিউ হচ্ছে। অর্জিত মিউটেশন কোনগুলো? যেগুলোকে অর্জন করার মাধ্যমে যেগুলো হয় সেগুলো হচ্ছে অর্জিত মিউটেশন, যেগুলো তুমি ডেইলি লাইফে তোমার কাজকর্ম করার মাধ্যমে বা তুমি পার্টিকুলার কোনো একটা জায়গায় থাকতে থাকতে ওই মিউটেশনটা তোমার মধ্যে হয়ে যাচ্ছে, ওই ধরনের পরিবর্তনটা তোমার মধ্যে হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় অর্জিত মিউটেশন। সেই জন্য অপশন সি অর্জিত মিউটেশন এখানে কারেক্ট অ্যান্সার হবে। যেমন তুমি যদি দেখো, তুমি যদি মনে করো যে এখন তুমি চলে গেলে কাশ্মীর ঘুরতে, এখন যদি তুমি কাশ্মীর চলে যাও, ওখানে কাশ্মীরের যে সমস্ত মানুষগুলো রয়েছে তোমার শরীরের মধ্যে ওদের টাইপের মিউটেশন হবে, অর্থাৎ ওরা কম অক্সিজেন অংশে ওরা ভালো মানে শ্বাস প্রশ্বাস নিতে পারে, ওদের সমস্যা হয় না। তুমি এখান থেকে এখন কাশ্মীর যদি যাও না, গিয়ে যদি তুমি হঠাৎ করে সেখানে বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করতে থাকো, তুমি অসুস্থ হয়ে পড়বে। কেন? তোমার শরীরে মিউটেশন হবে না, তোমার ওই মিউটেশনটার প্রয়োজন, যে মিউটেশনটা তুমি গেলে গিয়ে কাশ্মীরের ওই পরিবেশে 2-3 দিন 4 দিন থাকলে তারপর তুমি যখন ওখানে বাইরে বেরোবে তোমার সেই সমস্যাটা হবে না। এই যে একটা অর্জন করলে মিউটেশনটা, সেইটা হচ্ছে অর্জিত মিউটেশন। এটা বংশগতভাবে আসে না, তোমার ফ্যামিলির কারোর ওইটা হবে না। তুমি দীর্ঘদিন ধরো কাশ্মীরে থাকলে তোমার মধ্যে অল্প অক্সিজেনও তুমি নিঃশ্বাস প্রশ্বাস চালাতে পারবে, স্বাভাবিক থাকতে পারবে, সেই জিনিসটা তুমি অ্যাডাপ্ট করে ফেলবে, বাট তোমার ফ্যামিলির অন্য কারো কিন্তু সেটা থাকবে না। সেই জন্য অপশন সি অর্জিত মিউটেশন এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।
চলো পরবর্তী কোশ্চেন। একটি কোষের কোথায় বায়বীয় শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়? একদম অবশ্যই প্রতিদিন হতে থাকবে ক্লাস, কোনো অসুবিধা নেই। রাজেশ বলছে অপশন বি, ঘোষ বলছে অপশন এ, শুভঙ্কর বলছে অপশন বি, লক্ষ্মী বলছে অপশন বি, বিদ্যুৎ বলছে অপশন বি, অভিজিৎ বলছে অপশন বি, রয়্যাল বলছে অপশন এ, সোনু বলছে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, অপশন বি মনে হয় সুজাতা বলছে। কোষের কোথায় বায়বীয় শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়? বায়বীয় শ্বসন প্রক্রিয়া যেটা সেটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। বায়বীয় শ্বসন প্রক্রিয়া যেটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? সাইটোপ্লাজমের মধ্যে বায়ু থাকুক বা না থাকুক, অর্থাৎ অবায়বীয় বায়বীয় উভয় প্রকার শ্বসন প্রক্রিয়া কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। এই জন্যে যারা নিম্ন প্রজাতির যে সমস্ত জীবজন্তু রয়েছে, যারা ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া, ওদের কিন্তু তোমার সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু ওদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। তাই ওরা কিন্তু সবসময় যে অক্সিজেন নিয়ে করবে, অর্থাৎ ওদের ক্ষেত্রে অবাত শ্বসনটা বেশি হয় সবাত শ্বসনের তুলনায়, কারণ ওরা অবায়বীয় পরিবেশেই অক্সিজেন না থাকলেও ওদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, কারণ ওদের সাইটোপ্লাজমের মাধ্যমে প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়। কিন্তু যারা উন্নত শ্রেণীর প্রাণী তাদের ক্ষেত্রে কিন্তু বায়বীয় শ্বসন হয় এবং শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, কারণ এরা মাইটোকন্ড্রিয়া ইনভলভ থাকে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যেই এই প্রক্রিয়াটা হয়, যেটার নাম ক্রেবস চক্র। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী, অবাত শ্বসন সাইটোপ্লাজমের মধ্যে সংগঠিত হয়। চলো শেষের পর্যায়ে এসে গেছি, আর একটা কোশ্চেন আছে এটার পর। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয় পর্দা অদৃশ্য হয়ে যায়? তো কোন পর্যায়ে অদৃশ্য হয়ে যায় নিউক্লিয় পর্দা? কি হবে সঠিক উত্তর? সোজা কোশ্চেন, একটু পড়া থাকলে আমরা করতে পারি উত্তর। সঠিক উত্তর কি হবে? সুজাতা বলছে অপশন সি, রাকেশ বলছে অপশন এ, শুভঙ্কর বলছে অপশন ডি। দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয় পর্দা অদৃশ্য হয়ে যায়? অপশনগুলো দেখে কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, ভালো করে পড়া না থাকলে হবে। অভিজিৎ বলছে অপশন এ। দেখো আমাদের সঠিক উত্তর যেটা হবে অপশন সি, প্রোফেজ, একদম প্রথম পর্যায়, প্রথম দশা প্রোফেজ, যেখানে প্রথম কাজ হচ্ছে নিউক্লিয় পর্দা অদৃশ্য হয়ে যাওয়াটা। তবে তো গিয়ে সেই ক্রোমোজোমগুলোর কুণ্ডলী ছাড়াবে, ছাড়িয়ে তারপর তো ভাঙতে যাবে, তাহলে প্রথম দশাই হচ্ছে প্রোফেজ, সেখানেই নিউক্লিয় পর্দা অদৃশ্য হয়ে যায়। এবার যদি বলে নিউক্লিয় পর্দা কোথায় আবার আবির্ভাব হয়, কোন জায়গা থেকে নিউক্লিয় পর্দার আবির্ভাব হয়, তখন উত্তর হতো অপশন এ, টেলোফেজ। যে টেলোফেজ যে দশায় সেখানে আবার নতুন করে নিউক্লিয় পর্দা তৈরি হওয়ার কাজটা শুরু হয়। তাই অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। যারা জেনারেল সায়েন্স ম্যাথ রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস করতে চাইছো, তারা আমাদের অ্যাপ্লিকেশনে যুক্ত হয়ে সেই ক্লাসটা করতে পারো, এবং সকলে কে কত পেলে বা কতগুলো কারেক্ট করতে পেলে যদি একটু জানাতে তাহলে ভালো লাগতো। তো যাদের প্রয়োজন আছে তারা সেটা যুক্ত হতে পারো, এবং আমাদের গ্রুপ ডি এক্সাম স্পেশাল জেনারেল সায়েন্সের ব্যাচে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং ভর্তির বিষয় যাবতীয় যা কিছু জানার আছে তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, করে সেটা জেনে নিতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো, সেখানে ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্টের লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে, কবে কখন ক্লাস হচ্ছে সেই সমস্ত কিছু তুমি জানতে পেরে যাবে। অ্যান্ড সকলকে বলবো দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক 12টার সময় এই ক্লাসেরই 3 নম্বর পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলকে বলবো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো, এবং ক্লাসগুলোতে লাইক করো, এবং নিয়মিতভাবে যারা
পেড ব্যাচ আমাদের কিনছো না বা তুমি নিজে নিজে প্রিপারেশন করছো, তাদেরকে বলবো জেনারেল সায়েন্সের ওপর যে বিজ্ঞানের সাফল্য ব্যাচটা করানো আছে ফ্রি অফ কস্ট, ওই ব্যাচের ক্লাসগুলো দেখো আর নিজে নোটস তৈরি করে পড়াশোনা করো, দেখবে তুমিও অনেক কিছু ভালো পারবে। শুধু তোমাকে একটু পরিশ্রম করে এই কাজটা করতে হবে। ক্লাসটা যথেষ্ট ভালোভাবে বেসিক লেভেল কমপ্লিট করে দেওয়া আছে। তো চলো আজকের মতন ক্লাস শেষ করছি, আগামী ক্লাসে দেখা হবে এবং সেদিন কিন্তু টেকনিশিয়ানের রেজাল্টও আছে, তাই সবকিছু নিয়েই আমরা সেদিনকের ক্লাসে যুক্ত হব। আজকের মতন সকলকে গুড বাই।